দ্রুত নিজের বিস্ময় লুকিয়ে ফেলল। কালো রঙের স্যুটে আবৃত লোকটি তার দিকে তাকিয়েছিল। ঠোঁটের কোণে একটি কৃত্রিম হাসি লেগে আছে। নিঃসন্দেহে সে তের অবাক হওয়াটা ধরে ফেলেছে। লোকটি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আশেপাশে আর কেউ না থাকায় তার পুরো মনোযোগ ছিল কেবল তের উপরে। জাঙ্কুক ক্লাবে প্রবেশ করেছে মুখ ঢেকে। যদিও তার মোটেও ইচ্ছে ছিল না মুখ ঢেকে চোরের মতো ক্লাবে প্রবেশ করার, কিন্তু জংসুক যদি একবার জেনে ফেলতো যে জাঙ্কুক এখানে এসেছে তের জন্য, তাহলে সে কিছুতেই তের সাথে জাঙ্কুককে দেখা করতে দিত না। বলতে বাধ্য হচ্ছে মিস্টার লি, আপনি আমাকে বেশ চমকে দিয়েছেন। তে ঠাট্টা করে কথাটা বলল। সে ধীরে ধীরে রুমের আরো ভেতরে প্রবেশ করে। জাঙ্কুকের চোখ যেন চকচক করে উঠল তের সেই গভীর কণ্ঠস্বর শুনে। তের হাঁটার ভঙ্গিতে এক ধরনের আমোদ মিশেছিল, ঠিক যেন তার চোখের মতোই। বরাবরের মতো আজ রাতেও তাকে সাদা কালো মিক্সের পোশাকে এবং রূপালী রঙের অনুষঙ্গে অপূর্ব দেখাচ্ছিল। জাঙ্কুক তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। তার চোখে মুগ্ধতা ছিল স্পষ্ট। তাই এত অবাক হওয়ার কি আছে? আমি শিওর এখানে অনেকেই আসে যাদেরকে তুমি আগে থেকে চিনতে বা তাদের নাম শুনেছ। হ্যাঁ, আমি অনেক বড় বড় মাফিয়াদের কথা শুনেছি, কিন্তু কেউ কাপুরুষের মতো নিজের নাম লুকিয়ে আসেনি। জাঙ্কুক তের কথা শুনে হেসে উঠল। জাঙ্কুকের হাসি শুনে তে কিছুটা বিরক্ত অনুভব করে। কিছুটা বললে ভুল হবে, সে তো তার এখানে উপস্থিতিতেই পুরোপুরি বিরক্ত। আমার তো নাম লুকাতেই হতো, নইলে তোমার ওনার তোমাকে আমার কাছ থেকে লুকিয়ে ফেলতো যে, পাছে তোমাকে আমি চুরি করে নিই এই ভয়ে। জাঙ্কুকের কথা শুনে তে একটা বিদ্রুপের হাসি হাসে। নিজেকে নিয়ে অনেক কনফিডেন্ট না আপনি? এই ঘরে ক্যামেরা আছে, আর ক্যামেরাতে সবকিছু রেকর্ড হবে। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়, তবে কিছুটা দূরত্ব বজায় রাখে সে। তের দিকে সামান্য ঝুঁকে হাসলো সে। গুড বলেই তের থেকে সরে গিয়ে রুমময় পায়চারি করতে থাকলো সে। আপনি যদি আমার পারফরমেন্স দেখতে চান তাহলে আপনাকে বসতে হবে। আমি দাঁড়িয়ে থাকলেও তো তোমার পারফর্মে কোনো বাধা সৃষ্টি করবো না, তাহলে সমস্যাটা কোথায়? এমন তো কোনো রুল নেই যে আমাকে বসতেই হবে, তাই না ডল? তের বুক ছেড়ে একটা গভীর শ্বাস বেরিয়ে এলো। এই ডাকগুলো ডল, স্ট্রিপার, বেশ্যা, স্লাট, সেগুলো প্রচণ্ড ঘৃণা করে। এই নামগুলোর মধ্যে একটাও তার পরিচয় নয়। আর জাঙ্কুকের মুখে এই ডাকটা শুনে তের গা ঘিন ঘিন করে উঠল। জাঙ্কুক কিভাবে করিডোরে আর পার্টিতে তার দিকে তাকিয়েছিল তে ভুলবে না কোনোদিনও, ভোলা সম্ভব নয়। জাঙ্কুক যদি মাফিয়া বস না হতো তাহলে তে নিশ্চয়ই তার জন্য পারফর্ম করতো, কিন্তু না, জাঙ্কুক জংসুকের মতোই একজন। মিস্টার জিয়ন, আর ইউ শিওর যে আপনি এখানে আমার পারফরমেন্স দেখতে এসেছেন? জাঙ্কুক ঘুরে দাঁড়ালো, চোখ পড়ল তের উপর। তেও তার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি কঠোর। মুহূর্তের জন্য দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে এক অবর্ণনীয় আগুনের তীব্রতা ছিল। আমি কিন্তু আগেও তোমার পারফরমেন্স দেখেছি। হ্যাঁ, আমার তোমার পারফরমেন্স দ্বিতীয়বারের মতো দেখার ইচ্ছা আছে, কিন্তু এখানে নয় ডার্লিং, অন্যের ক্লাবে নয়। জাঙ্কুক তের খুব কাছে দাঁড়িয়ে আছে। তেও মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, চোখ সরিয়ে নিচ্ছে না। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা জাঙ্কুক, ভয়ানক মাফিয়া, কিন্তু তারপরও তের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। আমি জাস্ট তোমাকে দেখতে এসেছিলাম এখানে। অ্যান্ড ইউ লুক স্টানিং ডল। জাঙ্কুকের মনে যা আসে সে তাই বলে দেয়। আপনি কি জানেন সিসিটিভিতে আমাদের সবকিছু রেকর্ড হচ্ছে? তের দৃষ্টি দৃঢ়, সামনের মানুষটার উপরে স্থির। সে এক চুলো নড়েনি। ও তাই নাকি ডল? জাঙ্কুক বাঁকা হাসে। তে ভ্রু কুঁচকে ফেলল। আমি তোমাকে এখনই ছুঁতে পারি জানো তো, কিন্তু যেহেতু তুমি বাধ্য মেয়ে, তাই আমি তোমার রুলসকে রেসপেক্ট করেছি। তে একটা ঢোক গিলে। সে তো জাঙ্কুকের সাথে কথা বলতে এখানে আসেনি। ধুর, সে তো জানতোই না যে জাঙ্কুক এখানে থাকবে। আপনি শুধু আমাকে দেখার জন্য এতগুলো টাকা দিয়েছেন, আমার পারফরমেন্স দেখতে চান না? আমি তোমার পরবর্তী সব পারফরমেন্সের জন্য টাকা দিতে পারি। জাঙ্কুকের কথাইতে ভারী বিরক্ত হয়। সে বলে, আপনি ওই বুড়ো লোকগুলোর থেকে কোনো অংশে কম নয়। হোয়াট এ শেম। আমি তো ভেবেছিলাম আজ রাতের পারফরমেন্সটা অনেক ভালো হবে। তে কথা শুনে জাঙ্কুক হাসে। ওই বুড়ো লোকদের সাথে আমার আকাশ পাতাল তফাৎ আছে। তে ঘুরে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকায়। হঠাৎ তার কানে অনুভব হয় একটি উষ্ণ শ্বাস। তার নিজেরই নিঃশ্বাস ভারী হয়ে আসে দ্রুত। সে বোঝে জাঙ্কুক খুব কাছে চলে এসেছে তারা শুধু বলতেই পারে, আর আমি যেটা বলি সেটা করেও দেখাই। জাঙ্কুক তের খুব কাছে, কিন্তু তাকে স্পর্শ করছে না। ও, তুমি যদি ভেবে থাকো যে তুমি আজকের রাতের কথা তোমার ওনারকে গিয়ে বলে দিবে, দেন আরো একবার ভেবে দেখবে। কিন্তু ও এই বিষয়টা জানার পর তোমার সাথে ঠিক কি করবে
সেটাও ভেবে দেখবে। আমার তো একটা চুলও ছুঁতে পারবে না ও। ও আমার ওনার নয়, আর ও আমার সাথে কিছুই করবে না। জাঙ্কুক সোফায় গিয়ে বসে পড়ে, তার এক পা অন্যটির উপর, হাতগুলো হেডরেস্টের উপর। তোমার কাছে বর্তমানে যে সামান্য স্বাধীনতাটুকু আছে, ও এইটুকুও কেটে নেবে কিম তেয়ং। যে মুহূর্তে জাঙ্কুকের মুখ থেকে তার নাম বেরিয়ে আসে, ওই মুহূর্তে তার সারা শরীরে একটা শিহরণ বয়ে যায়। তার আগের কোনো কাস্টমারই তার আসল নাম জানতো না, এমনকি জংসুকের বিজনেস পার্টনাররাও জানতো না। তার আরও একবার মনে পড়ে তার সামনে যে বসে আছে সে মাফিয়া বস জিয়ন জাঙ্কুক। এই অন্ধকার জগতে প্রবেশ করার পর থেকেই শুনে এসেছে জাঙ্কুক সবকিছু নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রাখে। তাহলে আপনি একজন স্টকার, তাই না? এই মুহূর্তেই নিজেকে সামলে নিল। নো, আই এম নট রিয়েলি। জাঙ্কুকের ঠোঁটের কোণে একটি হাসি ফুটে ওঠে। যদি আপনি মনে করেন যে আপনি আমাকে নিজে করে নিতে পারবেন, তাহলে আপনি ভুল। থ্যাঙ্কস ফর দি আইডিয়া। এটা আমার জন্য কোনো ব্যাপারই না। তে দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক একটি কূটনৈতিক হাসি দেয়। সেটা তুমি ডিসাইড করার কেউ নও। জাঙ্কুকের মুখের সেই হাসিটা সম্পূর্ণরূপে মিলিয়ে যায়। তুমি একটু বেশি বেশি ভাবছো। যদি আমি তোমাকে নিজের করে নেওয়ার কথা ভাবি, কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথাটা তোমার মাথায় কোথা থেকে এলো সেটা আমি জানি না। বুঝতে পারছি অনেকেই অনেক কথা বলেছে তোমাকে, অনেকেই অনেক কিছুর প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি তোমাকে নিজের করে নেওয়ার বিষয়ে কিছুই বলিনি এখনো, এবং ভাবিও নি। তুমি নিজেকে বড্ড বেশি উঁচু ভাবো কিম তেয়ং। হ্যাঁ, সবাই তোমাকে চায়, কিন্তু আমি এমন কোনো ক্ষুধার্ত জানোয়ার নই যে তোমার উপরে এভাবে ঝাঁপিয়ে পড়বো। আপনার কথাই তো তাই মনে হচ্ছে। সবকিছুকে এভাবে নেগেটিভলি নিলে তো হবে না ডল। হতে পারে সবাই তোমাকে টাকা ইনকাম করার উৎস হিসেবে দেখে না। যদি তুমি আমার পুতুল হতে, কেউ তোমার দিকে তাকানোর সাহসও করতো না। আর যদি কেউ তাকানোর সাহস করতো, তার চোখ আমি উপড়ে ফেলতাম। যে জিহ্বা দিয়ে তোমার নাম মুখে আনতো, সে জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। জাঙ্কুকের কথায় আর তার তাকানোর ধরনের এক মুহূর্তের জন্য থমকে যায়। বুকের ভেতরে হৃৎপিণ্ড লাফাতে শুরু করে, প্রতিটি রক্তকণিকায় ঠান্ডা বাতাস হয়ে যায়। কিন্তু ডল, তখনও তাকে ডল হিসেবেই থাকতে হতো। আমি কারোর ডল হতে চাই না। যেমনটা বলেছিলাম, আপনি ওদের থেকে আলাদা নন। তাই আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে এখান থেকে চলে যান। সি, তুমি ওর ডল হতে চাও না। তোমার এই ডল হয়ে থাকাটা ভীষণ অপছন্দের। তাও তুমি এখান থেকে যেতে পারছো না, তাই না? তের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে এসব শুনতে তো এখানে আসেনি। আপনি এখান থেকে যেতে পারেন। নো, আমার হাতে এখনো সময় আছে। তে ঘড়ির দিকে তাকায়। আরো 9 মিনিট বাকি আছে। আপনি কি চান জিয়ন জাঙ্কুক? আমি জানি জংসুকের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমি এসবে কোনোভাবেই জড়াতে চাই না। রাগ করছো কেন সুইটহার্ট? আমি শুধু তোমাকে দেখতে এসেছিলাম, এটাই। জাঙ্কুকের মুখে আবারও সেই স্মিত হাসি ফুটে ওঠে। তাই এই মুহূর্তে মনে হচ্ছিল যে তার কাছে যদি ছুরি বা ছোরা থাকতো, তাহলে তার এত ঝামেলা পোহাতে হতো না। কেন? আমাকে কেন দেখতে এসেছিলেন? জাঙ্কুক উঠে গিয়ে তার পাশে দাঁড়ায়, দুজনের বিপরীত দিকে মুখ করে। সে তার দিকে ঝুঁকে গিয়ে বলে, এসেছিলাম শিল্পের সৌন্দর্য দেখতে। জাঙ্কুকের ঠোঁটে একটি কুটিল হাসি। কথাগুলো দেখে মোটো আশ্চর্য করে না। সে শান্ত থাকার আপ্রাণ চেষ্টা করে যায়। আবার দেখা হবে কিম তেয়ং। গুড নাইট। একটু পর জাঙ্কুক ঘর ছেড়ে বেরিয়ে যায়। দরজার শব্দ মিলিয়ে যেতেই তে যেন উন্মুক্ত হয়ে ওঠে। তার মন চায় ছুটে গিয়ে জাঙ্কুককে কঠিন জবাব দিতে, বোঝাতে যে সে কোনো বস্তু নয়, কারো অধীনও নয়। কিন্তু সে থেমে যায়। পিছনে আর স্পর্ধা তার হয় না। সে আর জাঙ্কুকের মুখোমুখি হতে চায় না, নিজেকে জড়াতে চায় না সেই মাফিয়া বসের সাথে। তে জানে তার জীবন এখন আরেক মাফিয়া বসের হাতে বন্দি। আর নতুন কোনো দাসত্ব সে চায় না। জাঙ্কুক যতই সুদর্শন আর মোহনীয় হোক না কেন, তে কিছুতেই ধরা দেবে না তাকে। মাফিয়াদের সাথে কোনো সম্পর্ক তার কাম্য নয়, কখনোই না। সে চায় স্বাধীনতা, আর একদিন সে তা পাবেই। এটা তার দৃঢ়পণ। বিলাসিতার এই ডল সেজে থাকা হয়তো লোভনীয়, কিন্তু তের জীবন, তার সব শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা এখন জংসুকের হাতেই বাঁধা। তে জংসুককে ঘৃণা করে না, ভালোবাসে না, এমনকি পছন্দও করে না। জংসুক তাকে আশ্রয় দিয়েছে, সুরক্ষা দিয়েছে, কিন্তু জংসুক তাকে ফিজিক্যালি এবং মেন্টালি নিয়ন্ত্রণও করে। আর তে চায় না কেউ তাকে কন্ট্রোল করুক, কোনো বিলাসিতার বিনিময়েও নয়, কোনো প্রাপ্তির জন্যও নয়।
তে এত বোকা নয় যে সে তার জীবনকে আরো এক মাফিয়া বস নিষ্ঠুর জিয়ন জাঙ্কুকের হাতে সঁপে দিবে, যে কিনা যা কিছুর উপরে চোখ রাখে সেগুলোকে নিজের করে নেওয়ার মানসিকতা পোষণ করে। তে ক্যামেরার দিকে তাকায়। লাল আলোটা তৎক্ষণাৎ জ্বলে উঠতেই সে ভ্রু কুঁচকে ফেলে। এতক্ষণে সিসিটিভি বন্ধ ছিল। তে দীর্ঘশ্বাস ছাড়ে। তে ভাবতে থাকে জংসুককে এই বিষয়ে জানানো উচিত কিনা। সম্ভবত জানানো উচিত, কারণ জিয়ন জাঙ্কুক তার উদ্দেশ্য গোপন রাখেনি। জাঙ্কুক ছিল আত্মবিশ্বাসী, তার চোখ ছিল দৃঢ় ও সংকল্পবদ্ধ। তার চোখের ভিতরে সেই আত্মবিশ্বাস তেকেও ভীত করতে সক্ষম হয়েছিল। কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মাফিয়া পরিবারের বসের সাথে থাকার চেয়ে তের মনে হয় তার এখানে থাকাটাই শ্রেয় হবে। সে তাদের ভয় পায় না, কেবল ঘৃণা করে। তাদের বলতেই আন্ডারওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষকেই বুঝিয়েছে তে এসেছিলাম শিল্পের সৌন্দর্য দেখতে। তে হাসতে চায়। মাফিয়া বস কি ভেবেছে যে সেই হাস্যকর কথাগুলো দিয়ে তেকে বশ করতে পারবে? তাহলে সে ভুল ভাবছে। জাঙ্কুকের মুখে একটি অদ্ভুত তৃপ্তির হাসি লক্ষ্য করা যায়। তার সামনেই ইউনু আরেকটি হাতুড়ির ঘা বসালো লোকটির হাতে। তার আঙ্গুল ভেঙে দিল। লোকটি যন্ত্রণায় চিৎকার করছিল, কেবল তার কান্নার শব্দই শোনা যাচ্ছিল তখন। তোমার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে ফেলার আগেই তুমি আমাদের সব বলে দিতে পারো। লোকটি আবারও ক্ষীণ কণ্ঠে আর্তনাদ করে ওঠে। প্যাকেজটা কোথায়? কে নিয়েছে? ইউনু সহজ এবং সাবলীলভাবে প্রশ্ন করে। তার হাত তখনও একে একে লোকটির প্রত্যেকটা আঙ্গুলের হাড় ভাঙতে ব্যস্ত ছিল। আহত লোকটি কথা বলার জন্য অনেক চেষ্টা করে, তারপর ব্যর্থ হয়ে মাথা নাড়ে। আরে বাবা, তুমি নিজেও জানো যে তুমি শেষমেশ বলেই দিবে, তাহলে আমাদের দুজনের সময় নষ্ট কেন করছো? হ্যাঁ? জাঙ্কুক দূরে বসে দেখছিল এই দৃশ্যটা। ম্যানশনের পেছনে বাগানের একটি চেয়ারে বসেছিল সে। লোকটিকে তার সামনে একটা বড় চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। দুজন নিউভিও তাদের সাথে আছে। তাদের এই মাফিয়া পরিবারে আসার প্রায় 2 বছর হয়ে গিয়েছে। জাঙ্কুক এখনও তাদের নিউভি বলেই ডাকে। তারা সাধারণত ছোটখাটো মিশনে যায়, আর জাঙ্কুকও তাদের দুজনকে নিয়ে বেশ সন্তুষ্ট। তার একমাত্র কারণ হচ্ছে তারা তাদের কাজে দক্ষ ছিল। বড় বড় কাজগুলোর মতোই তাদের এই ছোট ছোট কাজগুলো গুরুত্বপূর্ণ, তাই তারা অন্যদের থেকে কম যায় না। আমি জানি না। জাঙ্কুকের ধ্যান ভেঙে যায় লোকটির কাপা কণ্ঠ শুনে। ইউনু জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়ে। এই শালাটা শুধু তার সময় নষ্টই করছে। ওর কথা বলার ব্যবস্থা করো। জাঙ্কুকের নির্দেশ শুনে ইউনু বাঁকা হাসে। জিন জানালার পাশে দাঁড়িয়ে সবই দেখছে। তার এখন রান্না করার সময়, কিন্তু সে বারবার উঁকি দিচ্ছে জানালার বাইরে। তার চোখ নামজুটের উপর নিবদ্ধ। ফাঁকে ফাঁকে বেঁধে রাখা লোকটির দিকেও চোখ বুলাচ্ছিল সে। তবে তার দৃষ্টি নামজুনের উপরে বেশিক্ষণ স্থায়ী হয়। জিনের কাছে নামজুনকে এভাবে দেখতে ভালো লাগে, পুরোপুরি গম্ভীর ও কর্মঠ। তবে তার কাছে আসতেই কেমন যেন নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জিন দ্রুত আবার রান্নাঘরের দিকে ছুটে চলে যায়। বাইরে ইউনু ধীরে ধীরে লোকটাকে টর্চার করছে। ক্ষণে ক্ষণে লোকটা যন্ত্রণায় ও আতঙ্কে চিৎকার করে উঠছিল। এখন বলো, প্যাকেজটা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছানোর বদলে উধাও হলো কিভাবে? মনে হচ্ছে যে তুমি এর সাথে সরাসরি জড়িত। তুমি খুব ভালো করেই জানো, তুমি যদি মুখ না খুলো তোমার অবস্থা আরও খারাপ হবে। লোকটির শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। তার শরীরের প্রতিটি তন্তু ব্যথায় জর্জরিত। ইউনু হাতুড়িটা তার গলা থেকে বুক পর্যন্ত টেনে নিয়ে যায়। অতঃপর তার হাঁটুর উপর পরপর কয়েকটা বাড়ি দেয়। আমাকে বলা হয়েছিল। লোকটি অবশেষে বলা শুরু করে। জাঙ্কুক হাসে। তোমাকে কি বলা হয়েছিল? তারা আমাকে প্যাকেজটা অন্য গ্যাংয়ের সাথে চেঞ্জ করে দিতে বলেছিল, যাতে আপনাদেরটা যদি আবার মুখ বন্ধ করো তো। ইউনু হুমকি দিয়ে আবারও তার হাঁটুতে বাড়ি দেয়। ওরা আমাদের বলেছিল যে খুন হওয়া লোকটার থেকে চুরি করে নেওয়া ড্রাগগুলোর সাথে আপনাদের ড্রাগের সাথে অদল বদল করে দিতে। কে ছিল সে? জাঙ্কুক এবার নড়ে চড়ে প্রশ্ন করে। ওই ড্রাগ অদল বদল করতে বলা লোকটাকে? তারা ছিল 3 জন ভিন্ন মানুষ। 3 দিনে 3 জন মানুষ এসেছিল, 3টি ভিন্ন ব্যাগ ভর্তি সেই ড্রাগস নিয়ে। তারা ভেবেছিল যে শুধু ড্রাগসের ব্যাগ অদল বদল করে আমাদের বিপদে ফেলতে পারবে। জাঙ্কুকের প্রশ্ন শুনে লোকটা মাথা নাড়ে। ওরা কার জন্য কাজ করে? কোনো ট্যাটু দেখেছিলে বা কোনো টি সাইম্বল? জাঙ্কুক আবারও প্রশ্ন করে। লোকটি মনে করার চেষ্টা করে। ইউনু তখনও অবলীলায় তার হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে যাচ্ছিল, আপাতত আলতোভাবে।
না, কোনো সাইম্বল নেই, তবে তাদের একজনের চোখের ঠিক পাশেই একটা ছোট ত্রিভুজ ছিল। আমি শুধু এটুকুই জানি। ওকে। জাঙ্কুক লোকটির দিকে নিষ্পলকভাবে তাকিয়েছিল। লোকটি ভয়ে কাঁপছে, ঘাম আর রক্ত মিশে বিশ্রী একটা অবস্থা। আমি আপনাকে সব বলে দিয়েছি। জাঙ্কুকের মুখে একটি নিষ্প্রভ হাসি দেখা যায়। সুবিন। জাঙ্কুক সুবিনের দিকে তাকায়। হ্যাঁ বস। উপরের বারান্দায় যাও দেখি। জাঙ্কুকের কথা শুনে সুবিন কেবল মাথা নাড়ে। তার চোখ পড়ে ম্যানশনের উপরের বারান্দার দিকে, যেখানে জাঙ্কুক ইঙ্গিত করছে এই মুহূর্তে। আই ওয়ানা সি, দূর থেকে তোমার লক্ষ্য কতটা নিখুঁত। বলার সাথে সাথে সুবিন ভেতরে ছুটে যায়। না দেখুন, আমি তো সব বলে দিয়েছি। আপনি বলেছিলেন যে আমি বলে দিলে আপনি আমাকে ছেড়ে দিবেন। লোকটি নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। ইউনু কঠোরভাবে তার চুল ধরে টেনে ধরে। ওই, তোর সাহস তো কম না, তুই আমাদের বসের সামনে গলা উঁচু করে কথা বলছিস? জাঙ্কুকে তাতে মোটো ভ্রুক্ষেপ নেই। সে চোখ সরিয়ে সুবিনের দিকে তাকায়, যে ততক্ষণে উপরের বারান্দায় পৌঁছে গিয়েছে। যতদূর মনে পড়ে আমি তো এমন কথা বলিনি। সুবিন উপর থেকে লোকটির দিকে গান তাক করে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে জাঙ্কুকের সিগন্যালের। আমি আপনাকে আরো বলতে পারি, আমাকে ছেড়ে দেন। আমি তাদের খুঁজে বের করে আপনাদের সামনে আনতে পারবো। তুই কি ভেবেছিস আমরা এত বোকা যে তোকে বিশ্বাস করব? তোকে ছেড়ে দিলে তুই তোর গ্যাংয়ের কাছে ফিরে গিয়ে আবারও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবি। ইউঙ্গের কথা বলা শেষ হওয়ার পরই ইউঙ্গি সেখানে এসে উপস্থিত হয়। জাঙ্কুক, একে শেষ করে দাও, আমরা ওদের গ্যাংয়ের নাম জেনে গেছি। জাঙ্কুক বাঁকা হাসে। এরই মাঝে তার ছোট শোটাও শেষ হয়ে যায়। তার হাতের এক চুটকিতে গুলির শব্দ শোনা যায়। সুবিনের বন্দুক থেকে ছোড়া গুলি সোজা লোকটির মাথায় বিদ্ধ হতে ঘাসের উপর রক্ত ছিটকে পড়ে। জাঙ্কুকের চোখ সেদিকে স্থির ছিল। একটু পর সে সুবিনের দিকে তাকিয়ে হাসে। যত দ্রুত সম্ভব আমার আসল প্যাকেজটা খুঁজে বের করো বলে জাঙ্কুক উঠে দাঁড়ায়। এই আবর্জনাটাও সরিয়ে ফেলো। জাঙ্কুক গাড়ি নিয়ে তার বাবা মায়ের বাড়ির দিকে রওনা হয়। বাবা মায়ের সাথে দেখা হয়নি বেশ কয়েকদিন হয়ে গেছে। তার মা জানিয়েছে তিনি ধীরে ধীরে সেরে উঠেছেন। তাই জাঙ্কুকের মনে হলো যে তাদের সাথে একবার দেখা করা উচিত।